যে যদি বুঝে থাকো তাহলে তো ঠিক আছে, আর যদি বুঝো না তাহলে 10 বার প্রশ্ন করবে, সেই শিক্ষক বা শিক্ষিকাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে। আর এটা মনে আনবে না যে আমি যে প্রশ্ন করছি আমার পাশের ক্লাস ফ্রেন্ড, আমাকে ক্লাস ফ্রেন্ড যে আছে সে আমাকে নিয়ে কি ভাববে, সে কি বলবে, তার মনে কি আসবে, বা স্যার কি ভাববে, ম্যাডাম কি ভাববেন, সেই ভয়টা যেন না আসে, সেই জন্য সংকুচিত না আসে, এবং অতি সহজে শুধু জানার জন্যই প্রশ্ন করবে। এটা আমার হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ টক আনভেল। এবং আজকের এই এপিসোডে এজ এ গেস্ট উপস্থিত আমার সাথে মিস্টার শুভদীপ শর্মা। তো উনি একজন পেশায় নমস্কার সাবজেক্ট টিচার, আর ওনার সাথে আমরা আজকে এই এপিসোডে আলোচনা করব যেটা হচ্ছে বর্তমান সময়ে ছাত্ররা ইন্টারনেট নিয়ে খুবই ব্যস্ত। বিশেষ করে আমি যদি বলতে চাই তার মানে হচ্ছে রিলস, এবং তারপর যেটা থাকবে আজকের আলোচ্য বিষয় সেটা হবে গিয়ে স্ট্রিম সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, বা কোন স্ট্রিম সিলেকশন করলে পরে ছাত্রদের ফিউচার কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো এইসব নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করব মিস্টার শুভদীপ শর্মা স্যারের সাথে। তো ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এপিসোডে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো স্যার আপনাকে জানাই স্বাগতম জানাই আমাদের এই এপিসোডে। স্যার নমস্কার। তো স্যার, আমি কি আলোচনা করতে যাব বা যাচ্ছি সেটা আপনি ইন্ট্রোডাকশন থেকে আশা করি বুঝে নিয়েছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তো আপনি এজ এ সাবজেক্ট টিচার বর্তমানে কাজ করছেন, ঠিক আছে। সো সেই আপনার যেটা জার্নি, ঠিক আছে, সেই আজকের দিনে আপনি যে জায়গায় আছেন স্যার, তো সেই যাত্রা সম্পর্কে আমি কিছু জানতে চাই স্যার। যেহেতু আপনি এজ এ সাবজেক্ট টিচার আজকের দিনে কাজ করছেন অনেক ইনস্টিটিউটে, আমি ইনস্টিটিউটের নামগুলো মেনশন করছি না, ঠিক আছে, তা সত্ত্বেও আমি জানি অনেক ইনস্টিটিউটে আপনি কাজ করে যাচ্ছেন। তো আজকের দিনে যে জায়গায় আপনি আছেন এবং সেই যে তার যাত্রা, সেই যাত্রা সম্পর্কে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোক বা সেই আপনি এটা জানতে। আমার নাম শুভদীপ শর্মা। আমি রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আছে আমাদের, আচ্ছা, সেই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেছি, এবং আমি সেই সাবজেক্টটা নিয়েই ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনা করাতে থাকি। আমি শিক্ষকতায় ব্যস্ত। আমি আমার ছাত্র জীবন থেকে আমি বাংলা মিডিয়াম থেকে আমি উঠে এসেছি। উঠে আমি ইংলিশ মিডিয়ামে আমার স্কুল জীবনে, কলেজ জীবনে, যেটা এইচএস লাইফ পৌঁছালাম। পৌঁছানোর পর আমি আমার যতজন শিক্ষক শিক্ষিকাদেরকে পেয়েছি আমার ক্লাসরুমে, তারা আমাকে অনুপ্রাণিত করেছেন যে যে সাবজেক্টে পড়ছি এই সাবজেক্টটাকে মানে জানার এবং বুঝার চেষ্টা করে, মানে ওরা চেষ্টা করে গেছেন, এবং জেনে এবং বুঝে সময় দিয়ে সাবজেক্টগুলোতে সময় দিয়ে আমার পড়াশোনাকে সময় দিয়ে প্রাধান্য দিয়ে আমি কলেজ লাইফ শেষ করে মাস্টার ডিগ্রি করলাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে আসাম ইউনিভার্সিটি থেকে। করে এই সময় তারপর থেকেই আমি একটু একটু করে শিক্ষকতাতে জড়িত হতে শুরু করলাম, এবং আজকে আমার মা সরস্বতীর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদে আমি আজকে একটা জায়গায় আছি, এবং আমি আরো উপরে লেভেলে পৌঁছাতে চাই। যাতে উপর লেভেলে পৌঁছানোর উদ্দেশ্য হলো যে আমার ক্ষেত্রে উপর লেভেলে পৌঁছানোর অর্থটাই হলো যে আমি যেন আরো ছাত্রগুলোকে যেন আমার পাশে পাই, আরো ছাত্রগুলোর সাথে যেন আমি ইন্টারাক্ট করতে পারি, আরো ছাত্রগুলো যেন আমি বুঝতে ও সাবজেক্টটা বোঝার জন্য আমি আমার মাধ্যমে, আমার অভিজ্ঞতার মাধ্যমে ওদেরকে সহজ সরল ভাবে আমাদেরকে বোঝার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে পারি। এটাই আমার উদ্দেশ্য, এবং এটাই আমার উপর লেভেলে পৌঁছানোর অর্থটা আজকের দিনে যে জায়গায় আছেন। তো স্যার, আপনি শিক্ষকতায় কেন আসলেন? আপনার সেই ইন্টারেস্টটা কোথা থেকে? আপনাকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শিক্ষকতা আছে, শিক্ষকতা আছে, এবং ছোটবেলা থেকে আমি দেখেছি যে শিক্ষক যে শিক্ষকতা যে কেরিয়ার, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে এটা সম্মান আছে, প্লাস যদি ইন্টারেস্ট থাকে তাহলে মানে ভালো করে গ্রো করা যায়। যেমন আমার যেটা সঠিক কথা যে আমার ইন্টারেস্ট ছিল, ব্যাকগ্রাউন্ড আমার ছিলই, কিন্তু তারপর আমার একটা ইন্টারেস্ট ছিল
যে না আমি শিক্ষকতা করব, শিক্ষকতায় ছাত্রদেরকে নিয়ে আমি চলাফেরা করবো আমার আগামী জীবন দিনগুলোতে, এটাই এর জন্যই আমি শিক্ষকতাতে এসেছি। তো স্যার, তো আমাদের মূল যেটা বিষয় ছিল আলোচনা, আজকের দিনে অনেক ছাত্রগুলো ইন্টারনেট নিয়ে ব্যস্ত। তো সেই ইন্টারনেট সবকিছু আমরা আগেও পড়াশোনায় পেয়েছি যে বিজ্ঞানের সুফল এবং কুফল, ঠিক আছে স্যার? তো সেই দিক থেকে যদি দেখা যায়, তো বর্তমান যে সিনারিও, যেটা কারেন্ট সিচুয়েশন, তো স্টুডেন্ট লাইফ এন্ড প্রেজেন্ট কন্ডিশন রিলেটেড টু ইন্টারনেট যদি বলা হয়, মানে বর্তমান ছাত্রছাত্রীরা পড়াশোনা আশা, ঠিক আছে, বিভিন্ন সামাজিক বা বিভিন্ন সমাজের যেগুলো ডাইভার্ট হতে যাচ্ছে, ঠিক আছে, পড়াশোনা থেকে পার্টিকুলার কিছু সিচুয়েশন আছে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? পার্টিকুলার সিচুয়েশন যেমন ধরুন, আমি সেটা বলেছি যে বিজ্ঞানের কুফল সুফল এবং যে কোনো জিনিসকে সঠিক ব্যবহার, ঠিক আছে স্যার? তো পার্টিকুলারলি দেখা যায় যে আজকালকার দিনে ছাত্ররা ইন্টারনেটে খুবই ব্যস্ত। সেটা আমি বলছি না যে ইন্টারনেট খারাপ, কিন্তু সেটার সুব্যবহার এবং কুব্যবহার, ঠিক আছে? ছাত্ররা সুব্যবহার থেকে কুব্যবহারে বেশি প্রভাবিত। অনেক জায়গায় আমরা যাতায়াতে দেখতে পাই, গাড়ি ঘোড়ায় ছাত্ররা রিলস বানাচ্ছে। ইনস্টাগ্রামে রিলস আজকালকে অনেক ফেমাস, ট্রেন্ডেও আছে। তো এই যে ছাত্ররা ইউজ করছে, যেটা সেটা মোবাইল নিয়ে রিলস বানাচ্ছে, এবং এই যে রিলস বানানো, সেটা তাদের পড়াশোনার উপর ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আমি বলতে পারি, ঠিক আছে? তো সেই ব্যাপারে আপনি কি বলতে চান স্যার? হ্যাঁ, পৃথ্বীরাজ, আপনি ঠিকই বলেছেন যে সবকিছু বিজ্ঞানে যেমন সুফল কুফল আছে, পৃথিবীতে যাই আছে তার সুফল কুফল আছেই। তার সময় অনুযায়ী সুফল আসে হয়, আবার সময় অনুযায়ী কুফলে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে বুদ্ধি ক্ষমতা আছে। আমরা নিজের বুদ্ধিকে ব্যবহার করে, নিজের বুদ্ধির সাথে নিজের বিবেককেও ব্যবহার করে আমরা দেখতে হবে যে আমি কোন রাস্তাটাকে সিলেক্ট করবো আর কোন রাস্তাটাকে অ্যাভয়েড করব। তো এখন যেহেতু ইন্টারনেট, গত কয়েক বছর থেকে ইন্টারনেটের পরিধি, ইন্টারনেটের লেভেল হাই থেকে হাইয়ে চলে যাচ্ছে, এবং আগামী দিনে তার মধ্যে একটা রিভলিউশন চলে আসবে। যেমন যেটাকে বলা হয় এআই যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে একটা রিভলিউশন অলরেডি শুরু হয়ে গেছে। ভারতবর্ষে সেটার প্রভাব এখনো ঠিক সেইভাবে পড়েনি, কিন্তু পড়বে আগামীতে। তো ইন্টারনেট সবকিছু যেমন সুফল কুফল আছে, সেটা সুফল কুফলটা কোন সময় নির্ধারিত হবে? যখন আমরা আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সেটাকে নির্ধারণ করব। যুগের সাথে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, সবাই করে, আমিও করে থাকি। কিন্তু তোমার বুঝতে হবে যে মানে কিভাবে ব্যবহার করতে হবে, এবং যেভাবে তুমি ব্যবহারটা করছো সেইভাবে ব্যবহারটা তোমার জীবনের অন্য ক্ষেত্রে যেন প্রভাবিত না করে, মানে ডাইভার্ট যেন না করে, সেটা তুমি প্রত্যেক জনেরই খেয়াল রাখতে হবে। এবং যত বেশি বই খাতা কলম নিয়ে থাকবে ততই ভালো। এবং ইন্টারনেট করবে, না বলছি না, ইন্টারনেট করবে, কিন্তু ইন্টারনেট থেকে যেটা তোমার জন্য ভালো হবে, বেনিফিট হবে, সেইটা দেখবে, সেইটা পড়বে, সেইটা শেয়ার করবে, সেইটা আপলোড করবে। আমি এতটুকুই মনে করি যে বুঝবে, সবকিছু করবে। আজকে যখনই কেউ ইন্টারনেট ইউজ করছে, স্পেশালি ছাত্র জীবনে, তারা যেরকম তারা সাবজেক্ট নিয়ে বুঝতে পারছে, স্কুলে যেতে হবে, স্কুলে ক্লাস করতে হবে, বা টিউশনে যেতে হবে, হোমওয়ার্কটা করে নিতে হবে, এটা যখন বুঝতে পারছে, ঠিক ওই রকমই বুঝতে হবে যে ইন্টারনেটটাকে আমি কতটুকু ব্যবহার করব। যতটুকু ব্যবহার করছি, এবং এটাই প্রশ্ন করতাম নিজেকে যে আমি যতটুকু ব্যবহার করছি তা কি আমার পড়াশোনায় মানে কুপ্রভাব ফেলছে, মানে আমাকে পড়াশোনা থেকে ডাইভার্ট করছে কিনা, সেটা দেখতে হবে। ঠিক ঠিক। তো মানে যখন আমি একটা ভালো জিনিস আমি বুঝবো, আপলোড করবো, অন্য ছাত্রকে হেল্প হবে সেটা নিশ্চয় আমার থেকে। হ্যাঁ, যেমন আর ওই জিনিস নিয়ে খুঁজতে হবে না, আমি একটা খুঁজে একটা জিনিস পেলাম, ঠিক আছে, তার ওই ডাইরেক্ট জিনিসটা আমি ওর কাছে পৌঁছতে আমার দ্বারা পৌঁছানো হবে। তো যেহেতু ওরা এই সময় নষ্ট করতে হবে না, খুঁজে ডাইরেক্ট হতে পারে আমি আমার থেকে অন্য একজন
কারণ এই মুহূর্তে যে এই মুহূর্তে যেরকম যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এই বিষয় নিয়ে কোনো একটা স্টোরি নিউজ যদি পেলে, ওটা যদি তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি যদি আপলোড করো, শেয়ার করো, তাহলে ওরা আরো 10 জন যখন দেখবে, পড়বে, জানবে, তখন ওরাও কিন্তু মানে ওদের লাভ হবে, ইন্সপায়ার্ড হবে এই ক্ষেত্রে। লাভ হবে। এবং স্যার বর্তমানে যারা বিগত মাসখানেক হয়েছে এইচএসএলসি রেজাল্ট আউট হয়েছে এবং এইচএসও হয়েছে, তারপর বর্তমানে অনগোয়িং আপনার চলছে ইউজিতে, বিএ হোক, বিএসসি হোক, ইজি আন্ডার গ্রাজুয়েশন অ্যাডমিশন চলছে, ঠিক আছে স্যার। তো এই জায়গায় কি হচ্ছে, সাবজেক্ট সিলেকশন, স্ট্রিম সিলেকশন, এবং অল্প ব্যাকওয়ার্ড হলে আমরা দেখতে পাই হাই স্কুলে ইলেকটিভ সাবজেক্ট সিলেকশন, ঠিক আছে। তো ফিউচার কি হতে পারে, একটা আপনি ধরে নেন স্ট্রিম সিলেকশন, যে আমি ওই স্ট্রিম সিলেক্ট করেছি, ওই স্ট্রিম সিলেকশনে আমার ফিউচার কোথায় গিয়ে দাঁড়াতে পারে স্যার, এবং ইলেকট্রিক সাবজেক্ট কোনটা আমার সিলেকশন করলে আমার ফিউচার কোথায় কি, এবং কি ইলেকটিভ সাবজেক্ট নিলে আমার ফিউচারে কি আমি কি নিয়ে আগ বাড়তে পারি স্যার। তো এই ব্যাপারে যদি কিছু বলতে। হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো এই বিষয় নিয়ে কিছু কথা। আমরা যখন ক্লাস টোটালি ফিউচার বেনিফিট অফ চুজিং স্ট্রিম অর ইলেকটিভ সাবজেক্ট, সেটা আমি যখন ক্লাস 10 পাস করি, ম্যাট্রিক পাস করি, এটা এইচএসএসসি বলা হয়, আমি পাস করি, তখন আমি প্রথম থেকে অ্যাকচুয়ালি আমি আর্ট স্ট্রিম নিয়ে আমার একটা ধারণা ছিল যে না, এটা ভালো হবে, এটা ইন্টারেস্টিং থাকবে। আমি আমার ম্যাট্রিক দেওয়ার পরেই আমি কিছু বই নিয়ে এসেছিলাম ওই আর্ট স্ট্রিমের, নিয়ে করে পড়তাম, পরে আমি জানতাম, বুঝতাম যে এটা মানে সত্যিকারে বোঝার চেষ্টা করতাম যে না, সত্যিকারে এটা শুনেছিলাম ইন্টারেস্ট আছে, এটা ইন্টারেস্ট আছে কি না। তো আমি বলবো স্ট্রিম চুজ করতে গেলে প্রথমত ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর মুহূর্তেই যে কোনো স্ট্রিম, যদি তোমার আগের থেকে ইন্টারেস্ট থাকে যে না আমি ওই স্ট্রিমে যাবো, পার্টিকুলার ওই স্ট্রিমে যাব, তাহলে তাহলেও তুমি বই আনবে, যেমন দেখো আর্টস, সায়েন্স, কমার্স, জেনারেল ইংলিশ, এমএল, বেঙ্গলি, কমন, এই দুইটা সাবজেক্ট ছাড়া যে সাবজেক্টগুলো আছে ওইটা থেকে দুইটা করে, আর্টস থেকে দুইটা, কমার্স থেকে দুইটা, সায়েন্স থেকে দুইটা বই এনে, টেক্সট বুক এনে ইয়ে করা উচিত, দেখা উচিত, গল্পের মতো পড়া উচিত, পড়ে দেখা উচিত ইন্টারেস্ট আমার কোথায় বসছে। আমি ভেবেছিলাম, ধরে নিন, আমি উদাহরণস্বরূপ বলছি, ধরে নিন আমার কমার্সে আমার ইন্টারেস্ট আছে, শুনেছি আমার রিলেটিভ দাদা যে ছিল সে কমার্স নিয়ে পড়েছে, কমার্সটা বলছে যে খুব ভালো, আমারও মনে হচ্ছে না, দাদা যখন বলছে তাহলে এটা ভালোই হবে। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি বইটা দেখা যাবে, টেক্সট বুক দেখে ডিসাইড করতে হবে সত্যিকারে কমার্সে ইন্টারেস্ট বসছে কিনা, বা সত্যিকারে সায়েন্স নিয়ে ভেবেছিলাম সায়েন্সে ইন্টারেস্ট বসছে কিনা, সত্যিকারে আর্টস নিয়ে ভেবেছিলাম আর্টসে সত্যিকারে ইন্টারেস্ট বসছে কিনা। প্রত্যেকটা স্ট্রিমই সমান, প্রত্যেকটা স্ট্রিমে সমান বলতে প্রত্যেকটা স্ট্রিমে তুমি চুজ করতে পারবে, যে কোনো স্ট্রিমে চুজ করতে পারবে, কিন্তু তোমার ইন্টারেস্টটা তোমাকে প্রাধান্য দিতে হবে, এবং তার সাথে সাথে প্রাধান্য দিতে হবে যে আমি যে স্ট্রিমটা চুজ করছি তা নিয়ে আমি ভবিষ্যতে কি করতে পারবো, কি করার রাস্তা আমার জন্য খুলে আসছে। প্রত্যেকটা স্ট্রিমেরই ইকুয়ালি, প্রত্যেকটা স্ট্রিমেরই তোমার রাস্তা আছে, নির্ধারিত রাস্তা আছে, তুমি সেই হিসাবে স্ট্রিম চুজ করে এবং ধরে নিতে হবে যে আমি এই রাস্তাতে আমি যাবো, এটাই তার জন্য আমি এই স্ট্রিমটা চুজ করছি। তো এখানে কি হয় স্যার, অনেক গার্জিয়ানের ক্ষেত্রে দেখা যায় যে অমুকের ছেলে বা অমুক আমার এমবিবিএস পাস করে নিয়েছে, অমুক সায়েন্স নিয়ে পড়ছে, তো কি হয়, ও স্টুডেন্টদেরকে ফোর্সফুলি অ্যাডমিশন করতে হয়। যদি ওর ইন্টারেস্ট আছে ধরে নেন কমার্সে, ওকে ফোর্সফুলি সায়েন্সে দেওয়া হচ্ছে, তো সেই ব্যাপারে কি সেই ক্ষেত্রে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে প্রথমত যে ছাত্র তাকেই বুঝতে হবে যে আমি কোনটা নিয়ে পড়বো। হ্যাঁ, মা বাবারা গাইডেন্স দিচ্ছেন, মা বাবার সাথে ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে। আমাদের দেখো, আমরা চলাফেরাই শিখি আমাদের মা বাবার হাত ধরে, মা বাবার আঙ্গুল ধরে আমরা চলাফেরা শিখি, মা বাবা খাইয়ে দেন আমরা খাওয়া শিখি, বাবা কাপড় পরিয়ে দেন আমরা কাপড় পরা শিখি, এবং আমরা অন্যদের সাথে ব্যবহার কিরকম করবো তা মা বাবা দেখিয়ে দেন, আমরা ওইভাবে শিখি। এই মা বাবা অলওয়েজ মা বাবাকে অলওয়েজ মা বাবার সাথে আলোচনা করবে যে কি করবো কি না। আর তোমার মতামত, তুমি স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে তোমার যে মতামত যে আমি ওই স্ট্রিম নেবো,
মা বাবা বলতে বলে থাকে যদি আর্টস স্ট্রিম, আর তোমার যদি ইচ্ছা থাকে যে আমি কমার্স নেব, তাহলে তুমি মা বাবাকে তোমার যুক্তিটা দেখাবে কেন কমার্স নিতে চাইছো তুমি। এবং মা বাবা যেহেতু যখন বলবেন, তারপরে যখন যে দুজনেই মিলে যখন যে সিদ্ধান্তে পৌঁছাবে, সেই সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে, পৌঁছাতে হবে, মানে আলোচনার মাধ্যমে পৌঁছাতে হবে। তখন যে নির্দিষ্ট মানে তার মানে চুজ মানে যেটা মানে কারেক্ট অর রং সেটা বুঝে যাবে। বুঝে নিতে আলোচনার মাধ্যমেই বুঝতে পারবে। তো স্যার আচ্ছা বলুন স্যার। নিশ্চয়, হ্যাঁ হয়ে গেছে কথা। তো স্যার এখন আপনার পার্সোনাল মানে যেহেতু আপনার প্রফেশনাল যদি আমি আসলাম, ঠিক আছে, তখন আমি আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী যারা আছে বর্তমানে এডুকেশনে তাদের তাদের যেটা আমার বিষয় ছিল ডিসকাস করার, সেটা আমি মোটামুটি আপনার থেকে পেয়ে গেছি, ভালোই পেলাম, ঠিক আছে। তো যেহেতু বর্তমানে সাবজেক্ট টিচার হিসাবে আপনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, ঠিক আছে, তো আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রাজনীতি বিজ্ঞানে কেরিয়ার শুরু করেছিলেন সে সম্পর্কে কিছু কি শেয়ার করতে পারবেন? আমি রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের মধ্যে ইন্টারেস্টটা পেয়েছিলাম আমার বাল্যকাল মানে স্কুল জীবন থেকে। আচ্ছা। সোশ্যাল সায়েন্স যেটা সমাজবিজ্ঞান বলা হয়, বা আমার সোশ্যাল স্টাডিও বলে, সমাজবিদ্যা, তো সেটাতে আমার সোশ্যাল স্টাডিজ স্যার আগে ছিল, বর্তমানে সোশ্যাল সায়েন্স হয়ে গেছে। সোশ্যাল সায়েন্স মানে কেউ কেউ এখনো সোশ্যাল স্টাডি বলছে, তো সোশ্যাল সায়েন্স হচ্ছে, মানে সোজা কথা হলো যে এটা আমরা সমাজ বিজ্ঞান হিসাবে স্কুলে পাচ্ছি বর্তমান কালে। আমরা পেয়েছিলাম সোশ্যাল স্টাডি, তারপরে সোশ্যাল সায়েন্স চলে এসছে, একটু পরিবর্তন হয়েছে নামে। তো তখন আমি আমার ক্লাসরুমে যেখানে আমি পড়তাম, যে স্কুলে আমি পড়তাম, সেখানে আমার শিক্ষক আমাকে সাবজেক্টটাকে মানে খুব ভালোভাবে এক্সপ্লেইন করতেন আমাদেরকে। আর আমার সেখান থেকে একটা ইন্টারেস্ট জাগলো, জাগতে জাগতে আমি যখন ক্লাস 10 ফাইনাল এক্সামিনেশন দিলাম, এটা HSLC দেওয়ার পরে আমি বললাম না, পলিটিক্যাল সায়েন্স নেব, কারণ সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের একটা ছাপ ছিল, এখন তো বর্তমানকালে আমি দেখি যে ক্লাস 9-10 এইসবে সোশ্যাল সায়েন্স বুকে পলিটিক্যাল সায়েন্সের 2টা বা 3টা চ্যাপ্টার থাকে। তো এই আমি ওখান থেকে স্কুল থেকে ইন্টারেস্ট পেয়েছিলাম সোশ্যাল সায়েন্স নিয়ে, এবং ওটাকে আমি ইন্টারেস্টটাকে আমি কনভার্ট করেছি পলিটিক্যাল সায়েন্সে। এবং আমি আমার ক্লাসরুমে বলে থাকি যে সোশ্যাল সায়েন্সের আরেক ভাইয়ের নাম হলো পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা। সোশ্যাল সায়েন্সের আরেক ভাইয়ের নাম হলো পলিটিক্যাল সায়েন্স। আমি কেন বলে থাকি, কারণ অনেক ছেলেমেয়েরা আসে ক্লাসরুমে, তারা বলে যে স্যার পলিটিক্যাল সায়েন্সে 2টা চ্যাপ্টার পেয়েছিলাম ক্লাস 10-এ, এখন তো পুরো 15-16টা চ্যাপ্টার আমি পাচ্ছি, কিভাবে মানে এই নতুন সাবজেক্টটাকে আমি কিভাবে ডিল করবো। আমি তখন বলে থাকি যে এটা নতুন সাবজেক্ট না, এটা আগেরই সাবজেক্ট। তখন আমি ওদেরকে বোঝাতে গিয়ে আমি বলি যে সোশ্যাল সায়েন্সের আরেক ভাইয়ের নাম হলো পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা। তো কারণ পলিটিক্যাল সায়েন্সে আপনি এগুলো মানে স্টুডেন্টকে বলে থাকেন? বলি আমি বলি। আচ্ছা। আমি মনে ছোট ভাই আগে পেয়েছো, এখন বড় ভাইকে দেখতে যাচ্ছো। হ্যাঁ নিশ্চয়ই এইরকমই বা বলতে পারো যে হ্যাঁ এরকম ছোট ভাই বড় ভাই যেটা ওই রকম আমি বলে থাকি। কেন বলি, কারণ আমার মনে হয় যে ছাত্রদেরকে মানে ওই যে যেটা ভয়টাকে এইভাবে দূর করা যাবে, আমি এটা মনে করি এবং চেষ্টা করে থাকি। সেটাই। তো স্যার যেহেতু আপনি সাবজেক্ট টিচার হয়েছেন, কাজ করছেন বর্তমানে, ঠিক আছে, তো একজন সাবজেক্ট টিচার হতে আপনি অনুপ্রাণিত করেছে কি, এবং শিক্ষাদানের মধ্যে আপনি সবচেয়ে পুরস্কৃত অংশ কোনটি মনে করেন? আজকের দিনে অনেক দিন থেকে আপনি মনে করে শিক্ষকতা করছেন, সেখানে পুরস্কৃত কিছু মানে সম্পর্ক বা পুরস্কৃত অংশ কোনটি মনে করেন? আমি সেটাও আবার শিক্ষাদানের মধ্যে আপনি সবচেয়ে পুরস্কৃত অংশ কোনটি? আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি বললাম না একটু কিছু আগে বললাম যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে শিক্ষকতা ছিল, বলতে পারেন এটা বাই ব্লাড বাই ফ্যামিলি রিলেশনশিপ, এটা আমার মধ্যে চলে আসছে। সেটা মানে মার দিক না বাবার দিক থেকে? আমার বাবার দিক থেকে। আচ্ছা। বাবার দিক থেকে চলে আসছে। তারপর আমি আমার মাস্টার ডিগ্রি শেষ হওয়ার পর আমি কয়েকটা মাস আমি টিউশন পড়াই। আচ্ছা, মাস্টার ডিগ্রি করার পর আচ্ছা টিউশন পড়াই। সেইখানে আমি দেখি যে এটা তো একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা। এই যে আমি টিউশন করাচ্ছি মানে বুঝাচ্ছি বা লিখাচ্ছি, এটা একটা ইন্টারেস্ট লাগছে আমার। যেহেতু আমি স্কুল জীবনে আমি সোশ্যাল সায়েন্স নিয়ে ইন্টারেস্ট পেয়েছিলাম
ওটাকে কনভার্ট করেছিলাম পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা, তাই মানে আস্তে 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 শিক্ষকতার দিকে আমার মানে টান এসে যায়, টান আসে, অ্যাট্রাকশন হচ্ছে। অ্যাট্রাকশন, ইন্টারেস্ট ডেভেলপ হচ্ছে। এবং তারপর সৌভাগ্যক্রমে মা সরস্বতীর আশীর্বাদে আমি একটা একটা স্কুলে আমি সুযোগ পাই শিক্ষকতা করার, এবং সেখান থেকেই আজকে এখানে। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি কিভাবে আপনার শিক্ষাদানের দর্শন বর্ণনা করবেন, যদি আপনাকে বলা হয় আপনার শিক্ষাদানের দর্শন ফিলোসফি ডেসক্রাইব করার জন্য, সেটা মানে ফিলোসফি, আমি শিক্ষকতা বলতে আমি ওটাই বুঝি যে আমার ক্লাসরুমে যে ছেলেমেয়েরা আছে, যারা বসছে, ওরা জানতে আসছে, প্রথমত ওরা জানতে আসছে, তাই তো ক্লাসরুমে এসছে। ওদেরকে আমি সহজ থেকে সহজতর ভাবে ভাষায় আমি বোঝানোর চেষ্টাটা করে থাকি, যাতে ওরা বুঝে। এবং আমি ওদেরকে ওয়ার্ড মিনিং গুলো বলতে থাকি, যে যেমন কেউ এসছে ইংলিশ মিডিয়ামে যে স্টুডেন্ট আছে, ওয়ার্ড মিনিংটা বলি, বা ওই সেন্টেন্সের সেন্সটা বলি আমি। আচ্ছা, এই সেন্টেন্সটা কি সেন্সে বলা হচ্ছে, মানে যত সহজ ভাষা হোক ওদের মাথায় দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি। ওরা ক্যাপচার ক্ষমতা ফাস্ট হবে, সহজ থেকে সহজতর করে তোলার চেষ্টা করে থাকি, এটাই। আর আমি বলে থাকি যে যা যদি বুঝতে পারো তাহলে তো ঠিক আছে, আর যদি বুঝতে পারো না তাহলে আমার 10 বার প্রশ্ন করবে, এবং 10 বার প্রশ্ন করতে গিয়ে এই মনে আনবে না। ছাত্রছাত্রীদেরকে আমি ওটাই বলি যে যদি বুঝে থাকো তাহলে তো ঠিক আছে, আর যদি বুঝো না তাহলে 10 বার প্রশ্ন করবে, সেই শিক্ষক বা শিক্ষিকাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে। আর এটা মনে আনবে না যে আমি যে প্রশ্ন করছি, আমার পাশের ক্লাস ফ্রেন্ড যে আছে, সে আমাকে আমাকে নিয়ে কি ভাববে, সে কি বলবে, তার মনে কি আসবে, বা স্যার কি ভাববে, ম্যাডাম কি ভাববেন, সেই ভয়টা যেন না আসে, সেই জন্য সংকুচিত না আসে, এবং অতি সহজে শুধু জানার জন্যই প্রশ্ন করবে। এটা আমাকে আমি বলে থাকি প্রশ্ন করার জন্য। তো স্যার আপনি শুনেছি ক্লাসে মানে খুব ডেডিকেশন থাকেন, ঠিক আছে, সেটা আমি শুনেছি ছাত্রদের থেকে, আপনারই ছাত্র, ঠিক আছে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তো স্যার আপনার যেটা সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার খ্যাতি বিবেচনা করে কিভাবে আপনি নিশ্চিত করেন যে এই গুণাবলী আপনার ছাত্রদের শেখার অভিজ্ঞতাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করে? স্যার অভিজ্ঞতা আপনার মানে শেখার অভিজ্ঞতাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করবে, যেটা গুণাবলী আপনার ছাত্রদের শেখার অভিজ্ঞতাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করবে, আপনার সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার খ্যাতি বিবেচনা করে। আপনি শিক্ষক একটি সমাজের পথ প্রদর্শক। আমি আমার ক্লাসরুমের বাইরেও আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাসরুমের বাইরে আমার সাথে যোগাযোগে থাকে। আমি ওদেরকে বলে থাকি, ওদেরকে আমি ক্লাসরুমে নানান ধরনের ভাবে ক্লাস করে নানান ধরনের এক্সাম্পলস দেই, ফানি এক্সাম্পল দেই, বা রিয়েলিটির উপরে বাস্তবতার উপরে এক্সাম্পল দেই, ভবিষ্যৎ নিয়ে কথা বলি। তখন ছাত্রছাত্রীরা এটা শুনে ওরা নিজের জীবনে এটা পালন করবে, পালন করে, তার জন্য আমি গল্পগুলা বা ওই এক্সাম্পলগুলো আমি বলে থাকি, যাতে ওরা শুনে বুঝে পালন করে, যাতে যে না, যেটা স্যার বলছেন এটা নিশ্চয় ওনার জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন, হয়তো আমার হাতের এই অভিজ্ঞতাটা নিলে ভালো। তাই আমি মনে করি যে আমি ওটা চেষ্টা করে থাকি। আর আমি মাঝে দেখেও থাকি যে না, তুই ছাত্রছাত্রী সত্যিকার ওইভাবে চিন্তাধারা করতে শুরু করেছে, এটাই আমাদের সফলতা। ঠিক ঠিক। আরো মোটামুটি আপনি এমন একটি অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যেখানে আপনাকে খুব কম শিক্ষার্থী একটি ক্লাস পড়াতে হয়েছিল, আপনি কিভাবে সম্পৃক্ততা বজায় রেখেছেন এবং এমন পরিস্থিতিতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছেন? যেহেতু আমি প্রায় শুনতে পাই যে স্কুলে বাকিরা চলে গেছেন এবং এমন সময় কি হচ্ছে ছাত্ররাও চলে গেছে, কিন্তু ক্লাসে যদি এক ছাত্র থাকে সেই সময়ও কিন্তু আপনি আপনার ডেডিকেশন, আপনার পাঞ্চুয়ালিটি সেটা মেনটেন করে যান স্যার। তো সে ব্যাপারে আপনাকে আমি বলতে চাই যে আপনি এমন একটি অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যেখানে আপনাকে খুব কম শিক্ষার্থীর একটি ক্লাস পড়াতে হয়েছিল, সেটা রেগুলারই আপনার ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, এবং আপনি কিভাবে সম্পৃক্ততা বজায় রেখেছেন এবং এমন পরিস্থিতিতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছেন? আমি যখন কলেজ লাইফে ছিলাম, সেই সময় আমার শিক্ষক আমাকে বলতেন,
শিক্ষক শিক্ষিকারা আমাকে বলতেন যে ক্লাসে একজন থাকুক বা 10 জন থাকুক, আমি ক্লাস নেব, বা তুমি আমার সাথে যোগাযোগ, মানে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা আমার ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে 10 জন থাকুক, 100 জন থাকুক বা একজন থাকুক, আমার ডিউটি, আমার কর্তব্য ক্লাস করানো, আমি করাবই, ওরা থাকবে। তো এরকম আমি এরকম প্রায় সময় আমি যেমন ক্লাসরুম পেয়ে থাকি যেখানে 3 জন 4 জন বা 1 জন বা 2 জন ছাত্র উপস্থিত বা 10 জন ছাত্র উপস্থিত, ছাত্রছাত্রী উপস্থিত, সেখানে আমাকে ক্লাস নিতে হয়, এখানে দিতে আমার কর্তব্য এটা। তখন আমি কি করি, প্রথমে ওদের সাথে একটু আউট অফ সিলেবাস গল্প করে, তারপরে ওদের বলি যে না, যেহেতু তোমরা এসছো, তোমরা বাকিরা চলে গেছে ক্লাসরুম থেকে নানান ধরনের কাজে ব্যস্ততার জন্য, ওরা চলে যাচ্ছে বা চলে যেতে চেয়েছে ক্লাস করবে না বলে। আমি বলি যে তোমরা যখন আছো, তোমরা নিশ্চয়ই জানার জন্য আসছো, বোঝার জন্য আসছো, নোটস নেওয়ার জন্য আসছো। এইভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেই। এবং এটা সত্যি কথা, ওরা যারা আছে, ওরা তো যেন ক্লাস করবোই বলে ওরা আছে, এই ইন্টারেস্ট ওরা দেখিয়েছে। তারপর ইন্টারেস্ট ওরা দেখিয়েছে, তাই ওরা ক্লাসে আছে। ওটাকে আমি প্রাধান্য দিই এবং ওদের যখন পড়াশোনার বিষয়ে ইম্পর্টেন্সটা বুঝাই, এবং তারপরে আস্তে আস্তে সিলেবাসটাকে, যখন আমি সিলেবাসের চ্যাপ্টারের ভিতরে যখন যাই, তখন ওটাকে গল্পের মাধ্যমে ওই চ্যাপ্টারের ওই টপিক, যে কোনো এনি টপিককেই গল্পের মাধ্যমে প্রকাশ করি, এবং ওরা আস্তে আস্তে ওইভাবে শুনতে চায়, বুঝতে চায়। তারপরে আমি ওদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গিয়ে আমাকে নোটস লেগে কোনোদিন আমি টপিক এলাবোরেট করানো থাকে, আমি টপিক এলাবোরেট করি। এইভাবেই আমি ক্লাসরুমকে ডিল করি। তো স্যার, যেহেতু শোনা গেছে আপনি একজন ছাত্র হলে আপনি আপনার ক্লাস চালিয়ে যান, সেটা কি সত্যি? নিশ্চয়ই সত্যি, সত্যি আমার অভিজ্ঞতা আছে আমার। সেই ক্ষেত্রে কি আপনার মনে আসে না যে স্যার আজকে এক স্টুডেন্ট আছে, ক্লাস করে আমরা আগামী দিন সেটা মেনটেন করে দেবো বা চালিয়ে যাবো? না না, এটা আমার ইন্টারেস্ট। কারণ যে ছাত্র বা ছাত্রী এখানে আছে, ধরে নিলাম যে 1-2 জন, এরকম মাঝে মধ্যে হয়, ওরা অটো ভাড়া দিয়ে আসছে বা 2 কিলোমিটার হেঁটে আসছে। আমি কি করছি, স্কুলে বসে আছি, স্কুলের ক্যাম্পাসে আছি, এবং আমি একজন বলে আমি যাবো না ক্লাসে, আলস্য দেখাবো, এটা আমার নৈতিকতার ক্ষেত্রে আমার অসুবিধে। আমি এটাকে মানে মন থেকে মানতে পারি না। ওরা এত টাকা খরচ করে আসছে, এত সময় দিয়ে আসছে, পায়ে হেঁটে আসছে, এরকম ছাত্রছাত্রী আছে আমাদের গ্রামে। কিন্তু আর আমি যদি এটুকু না করি ওদের জন্য, তাহলে সেই ছাত্র যে ইন্টারেস্টটা জেগেছিল ক্লাস করব, 10 জন চলে গেছে, আমি আছি, আমি করব, সেটা ইন্টারেস্টটা ওর মানে হয়ে যাবে, ধীরে ধীরে গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। তাই আমি মানে এই অদৃশ্য যেন না হয়, তাই এবং আমার ডিউটির তাগিদে আমি ক্লাসটা করাই। এটা খুব ভালো কথা। সেটা আমরা সোসাইটিতেও জানি যে মিস্টার শুভদীপ শর্মা একদম ডেডিকেটেড এন্ড পাঞ্চুয়াল। চেষ্টা করি ডেডিকেশন দেখানোর, চেষ্টা করি। তো স্যার, আপনার জন্য একজন অধ্যাপক হওয়ার সবচেয়ে পুরস্কৃত অংশ যেটা আপনি আগে বলেছিলেন, ঠিক আছে? তো এবার আপনাকে এই জায়গায় আমি আবারও একটা কোয়েশ্চেন করতে চাই, বিশেষ করে ছাত্রদের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে কি প্রথমত আমার কাছে পুরস্কৃত যে মানে আমার ছাত্র মানে আপনার জন্য একজন অধ্যাপক হওয়ার সবচেয়ে পুরস্কৃত অংশটা যেটা আপনি অলরেডি বলেছেন, ঠিক আছে? এবং বর্তমানে আমি যেটা আসছি যে বিশেষ করে ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে সেই পুরস্কৃত অংশ যেটা, আমি ছাত্রদের সাথে ইন্টারাকশন করতে গেলে আমি তো ওদের সাথে পড়াশোনার নানা গল্প করি বা এর পড়াশোনার বাইরেও গল্প করি। আচ্ছা, সবকিছুর প্রয়োজনীয়তা আছে, যে পড়াশোনা গল্প করবো তা নয়, একটু বাইরেও একটু গল্প করি, মানে বাইরের গল্প বলতে শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, যাতে ওরা বুঝতে পারে যে না, এটা আমার প্রাধান্য দেওয়া উচিত, সেটাই প্রাধান্য দিতে হবে আমার। আচ্ছা, যেমন ইন্টারনেটে যেটা ইউজ হচ্ছে, আমরা ইন্টারনেট থেকে আমরা ইউটিউবে আমরা নানা ধরনের ভিডিও আছে, শিক্ষামূলক ভিডিও আছে, মোটিভেশনাল ভিডিও আছে। আমি মাঝে মধ্যে মোটিভেশনাল স্পিকাররা আছেন, আমি মাঝে মধ্যে ওইসব ভিডিও লিঙ্ক আমার সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে আমি শেয়ার করে থাকি, যাতে ছাত্রছাত্রীরা দেখুক, বুঝুক, এখান থেকে মানে ভালো জিনিসটা ইন্টারনেট থেকে তারা নিতে শুরু করুক, এজন্য আমি দিয়ে থাকি। তো স্যার, আপনি কিভাবে আপনার ছাত্রদের মধ্যে সত্যতা এবং অখণ্ডতার মূল্যবোধ গড়ে তোলেন, সেদিক দিয়ে কি বলতেন? আপনি কিভাবে আপনার সত্যতার ক্ষেত্রে আমি বলবো, আমি আমার জীবনের অভিজ্ঞতাটা বলে থাকি, এবং আমি আমাদের সমাজে নানান ধরনের ঘটনাকে নিয়ে
আমি কথা বলি, যে ওটার মধ্যে রিয়েল ফ্যাক্টটা নিয়ে কথা বলি, এবং ওদেরকে বলি বলতো তোমরা এই বিষয়ে কি বুঝতে পারছো, তোমরা বলে আলোচনার একটা পরিবেশ তৈরি করে তুলি। এর মাধ্যমে ওরা বুঝতে পারে সত্যটা কি, এবং শুধুমাত্র তারা বুঝতে পারে তখন ওরা অবলম্বন করতে শুরু করে। এগুলো হবে সত্যতার ব্যাপার। আর সত্যতা আর কি বললে? যেটা হচ্ছে সত্যতা এবং অখণ্ডতা, মূল্যবোধ গড়ে তুলে। মূল্যবোধ, মূল্যবোধ ওইখানে যখনই গড়ে উঠবে, যখন, বা আমি এটা বলে থাকি যে যখনই তুমি একজন ছাত্র বুঝবে যে কোন সময় আমার কি করা উচিত, তখনই ওরা মূল্যবোধ তৈরি হবে। সেলফ ইভ্যালুয়েশন। হ্যাঁ, কোন সময় কি করা উচিত। ইভেন আমি বলে থাকি আমার ক্লাসরুমে যে তুমি প্রশ্ন করবে নিজেকে রাত্রে ঘুমানোর সময়, যে আজকের আজকের যে এটার সময়ে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে আমি যা করলাম তা আমার জন্য সাফিসিয়েন্ট কি না। প্রশ্ন করবে, নিজেকে করো, নিজেকে প্রশ্ন করো, প্রশ্ন করবে, যখন প্রশ্ন উত্তরটা খুঁজবে, এরকম করে প্রত্যেকটা দিন প্রশ্ন করে যাও, তাহলেই একটু একটু করে ডেভেলপ হওয়ার পথ তুমি চলে যাবে। এইভাবে যেমন সত্যতা আর মূল্যবোধ এইভাবে আসবে প্রশ্ন যখন করবে। আর অখণ্ডতা ক্ষেত্রে আমি মনে করি অখণ্ডতার ক্ষেত্রে ছাত্র খণ্ড যখনই হবে, ছাত্রছাত্রীরা খণ্ড হয়, যখন যখন তাদের স্কুল জীবনটা শেষ হয় বা ছাত্র জীবনটা শেষ হয়, ও আলগা হয়ে যায়, খণ্ড হয়ে যায়, পার্ট হয়ে যায়। আর অখণ্ডতা তখনই থাকবে যখন তার নিজের মধ্যে মূল্যবোধ আসবে, যে না আমি পড়েছিলাম এই স্যারের কাছে, ওই ম্যাডামের কাছে, বা এই ক্লাসরুমে এই কথা নিয়ে আলোচনা হয়েছিল, এটাকে তো তার জীবনে যখন আনবে, ব্যবহার করবে, তখনই তার মধ্যে অখণ্ডতার সৃষ্টি হবে। তো স্যার আজকের দিনে পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টের ছাত্রের হ্রাস অনেক, কম্পারেটিভলি অন্য ডিপার্টমেন্ট, ঠিক আছে স্যার, সবার ইন্টারেস্ট পলিটিক্যাল সায়েন্সে। তো স্যার যারা পলিটিক্যাল সায়েন্সে মানে অ্যাডমিশন নিচ্ছে বা ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, যারা রাজনীতি বিজ্ঞানে কেরিয়ার গড়তে আগ্রহী, ঠিক আছে স্যার, আগ্রহী, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে কেরিয়ার গড়তে চায় বা প্রথমত আজকের দিনে পড়াশোনা করছেও, হাইয়ার স্টাডিজ করছে পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টে স্যার, প্রথম দিকে পিজি হোক। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ইন্টারেস্ট আছে দেখা যাচ্ছে, তাদেরকে খোঁজ খবর নিয়ে দেখা যাবে তারা সোশ্যাল সায়েন্স নিয়ে তাদের একটা ভালোবাসা তৈরি হয়েছিল স্কুল জীবনে। আচ্ছা, সোশ্যাল সায়েন্স নিয়ে ভালোবাসা তৈরি হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানে বা পলিটিক্যাল সায়েন্সে যদি তোমার ক্যারিয়ার গড়তে হয়, তাহলে তোমার করতে প্রথম সোশ্যাল সায়েন্স যখন ইন্টারেস্ট আসবে, আর তারপরে যখন ইন্টারেস্ট যদি থাকে, তাহলে যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে চুজ করবে, পলিটিক্যাল সায়েন্স চুজ করলে যখন চুজ করবে, পড়াশোনা করবে, করতে করতে সিভিল সার্ভিসের দিকে অনেকটা হেল্প হয়। ঠিক ঠিক, সিভিল সার্ভিস, ইপিএসসি, এপিএসসি, এরকম যেটা সিভিল সার্ভিসের এক্সামস গুলো আছে, কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ, পজিশনস গুলা যেগুলা হওয়ার জন্য পরীক্ষা তো হয়ে থাকে, ওইদিকে গিয়ে তোমার মানে তোমাকে ওইসব পড়াশোনা করতে গিয়ে সুবিধা হবে, হেল্প হবে। এইভাবে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স হেল্প করে থাকে, স্পেশালি সিভিল সার্ভিসের ক্ষেত্রে। তো ছাত্রছাত্রীরা কিভাবে তাদের নিজস্ব একাডেমিক এবং পেশাদার জীবনে সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার গুণাবলী বিকাশ করতে পারে স্যার? ডিসিপ্লিন, একমাত্র ডিসিপ্লিনের মাধ্যমে, এবং একমাত্র ডিসিপ্লিন প্রথমত, মানে একমাত্র ক্ষেত্রে প্রথমত ডিসিপ্লিন, দ্বিতীয়ত আমার বুঝতে হবে যে কোনটা করলে আমার ভালো হবে, কোনটা আমার কেন করা উচিত এবং কেন করা উচিত, এইগুলো যখন বুঝতে পারে তখন সে মানে জীবনে অগ্রসর হতে পারবে। মানে তার সেই জীবনের সময়ানুবর্তিতা মেনটেন করে। হ্যাঁ, নিশ্চয়। এবং যখনই সে বুঝতে পারে যে আমাকে কি করা উচিত, কেন করা উচিত, তখনই সে মানে তার ডেইলি রুটিন বানাবে, ডেইলি রুটিন নিষ্ঠার বানিয়ে গুণাবলী চলবে, বিকাশ করতে এবং পারে। ডেডিকেটেড থাকবে যে না না এটা করলেই আমার ভালো হবে, আমি বুঝতে পেরেছি এটা করবে। এটা করতে গেলে কি বলতো, ডেইলি রুটিন মেনটেন করতে হবে, বাস এটাই। তো স্যার আর বেশি দেরি করবো না, লাস্ট দুটা একটা জিনিস আপনাদেরকে জানতে চাই, ঠিক আছে স্যার? আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে, যেহেতু আপনি কাজ করছেনই কয়েকটা ইনস্টিটিউটে, তো আশা করি আপনার ব্যস্ত থাকবেনই, থাকার কথাই। তো স্যার আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন এবং আপনার সময় কার্যকরভাবে পরিচালনা করেন স্যার? আমার সময় আপনার ব্যস্ত সময়সূচি স্যার, যেহেতু আপনি কাজ করছেন তো ব্যস্ত থাকবেনই,
হুম। এবং আমি জানি যেটা আপনি অনেক ইনস্টিটিউটের সাথে কাজ করছেন, তো সেই কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন, নিজেকে ভালো রাখেন বা নিজেকে খুশি রাখেন যে কোনো আমার, ক্ষেত্রেই হোক? হ্যাঁ, আমি খুশি রাখি বা মোটিভেটেড থাকার এমন কারণটা একটাই, যে আমার টিচিং টিচিং সেক্টরে আমার ইন্টারেস্ট আছে। আর যেখানে ইন্টারেস্ট আছে, তখন তখন যখন কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট থাকবে, তখন মাইন্ডটা তখন সময় মোটিভেটেড থাকবে। মানে মানে মাইন্ড নিজে, একটা মানুষ তখন মোটিভেটেড থাকতে বাধ্য, মানে ইন্টারেস্ট আছে। আর ইন্টারেস্ট না, আজকে যদি আমার যেমন শিক্ষকতাতে ইন্টারেস্ট, আর আমার হঠাৎ হঠাৎ আমার চলে যেতে হলো অন্য কোনো একটা কাজে, হ্যাঁ, করতে হবে, তখন আমার সেখানে ইন্টারেস্ট থাকবে না, এবং আমার মোটিভেশনও থাকবে না, এবং আমি মানে এই ব্যস্ততার মধ্যেও মোটিভেটেড থাকতে পারবো না। যেহেতু আমার ইন্টারেস্টেড সেকশন, তাই আমার মোটিভেশন থাকে, এবং আমি আমার জীবনের সময় যে প্রত্যেকটা দিনই আমি এইভাবে মোটিভেটেড থাকতে মানে থাকি আর কি। তো স্যার আপনি বললেন আপনার ইন্টারেস্ট পড়াশোনায়, টিচিং এ, তো এর বাইরে একাডেমিক, এই একাডেমিক এর বাইরে আপনার কি শখ বা কি, সেটা জানতে পারি স্যার? হুম। মানে যদি আপনাকে বলা হয় যে শখ কি কি যা আপনাকে একটি ভারসাম্যপূর্ণ জীবন বজায় রাখতে সাহায্য করেছে স্যার? শখের ক্ষেত্রে আমি, যেমন আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আচ্ছা দেখতে ভালোবাসি। আচ্ছা তারপরে যেহেতু আমি এটা বলে থাকি যে আমার ক্লাসরুমে, যে রাষ্ট্রবিজ্ঞান যখন পড়বে সিলেক্ট যেহেতু করেছো, নিউজ চ্যানেলস গুলাতে, মানে টিভি নিউজ চ্যানেলস গুলাতে ফলো করে অ্যাটলিস্ট 30 মিনিটস এখানে পার ডে, পার ডে। তাহলে তোমার পার ডে তুমি ইয়ে করবে, দেখবে, এবং দেখবে। তো সেই ক্ষেত্রে আমিও দেখি, যেমন নানা ধরনের ইভেন্ট যেগুলো, যেমন পলিটিক্যাল যেগুলো ইভেন্ট হচ্ছে, এগুলো দেখি, এগুলো ফলো করি, নিউজ চ্যানেলসের মাধ্যমে ফলো করি। তারপর যেমন ক্রিকেট যেগুলো নিউজ গুলো বের হয় দেখি। তারপরে মাঝে মাঝে খেলি, এখনো খেলি। খুব কম, সময়টা কমে আসছে, দায়িত্বটা বেড়ে যাচ্ছে অন্যদিকে, তাই কম, কিন্তু খেলি। এবং আহ নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি, নিজের পরিবার নিয়ে কাজ করতে ভালো লাগে, পরিবারের বিষয়, নানান বিষয় নিয়ে আলোচনা করতে ভালো লাগে, এইভাবে মানে চলে। তো স্যার এই প্রোগ্রাম আর বেশি দীর্ঘায়িত করব না, তো করার আগে, সমাপ্ত করার আগে আপনার থেকে একটা গুড মেসেজ চাই আজকের দিনে ইউথস এন্ড স্টুডেন্টস এর জন্য, ইউএস স্টুডেন্টস আমি বলবো যে, যাতে ওরা ইন্সপায়ার্ড হতে পারে হুম, বা কিছু হুম, আপনার থেকে একটা গুড প্রথম মেসেজ দিকে, চাই সেই ব্যাপারে। প্রথম কথা যেটা বলবো, সেই কথাটা হলো যে, তোমার যে বুঝতে হবে যে আমার কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, সেই বুদ্ধিটা তোমার মধ্যে আনতে হবে, সেই বুদ্ধি তোমার মধ্যে আনতে হবে। আর তারপরে আমি বলবো যে, যেহেতু তুমি অ্যাডমিশন নিয়েছো কোনো পার্টিকুলার ক্লাসে বা পার্টিকুলার ইয়ারে, তখন তুমি সেখানে ডেডিকেশন দিতে হবে। কিভাবে দিতে হবে, যে না, আমি যে দেখেছি আমার গ্রামের দাদা কাকু যারা পড়াশোনা ভালো করে করেছেন বলে ভালো চাকরি করছেন, ভালো চাকরি করে ভালো ভালো পজিশনে বসে আছেন, আহ ভালো লাইফস্টাইল ওদের আছে। এইসব দেখে অনুপ্রাণিত হয়ে নিজের পড়াশোনার ক্ষেত্রে তুমি তোমার মনোভাবটাকে, মনোযোগ দিতে হবে। আর একটা জিনিস বলবো, যে প্রত্যেকটা, যেমন যদি ইংলিশ মিডিয়াম চুজ করছে, বেঙ্গলি মিডিয়াম থেকে এসে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ডিকশনারি থেকে সার্চ করে ওয়ার্ড মিনিং কাঠ পেন্সিল দিয়ে লিখে রাখবে। তাহলে যখন লিখে রাখবে, এরকম করে লিখে যখন নেবে, তারপর যখন আনসারটা পড়বে, তখন বুঝতে তোমার অনেক সুবিধা হবে, আগের থেকে অনেক সুবিধা হবে, এবং তুমি রেজাল্ট তোমার ভালো হবে। তো স্যার এই জায়গায় আমি আরেকটা জানতে চাই আপনার থেকে, যারা এইচএসএলসি পাস করার পর দুটা মানে মিডিয়াম থাকে, বেঙ্গলি আর ইংলিশ, তো স্যার ইংলিশ বা বেঙ্গলি মিডিয়াম নিলে ওদের ফিউচারের জন্য কোন মানে মিডিয়ামটা সিলেকশন করলে ভালো হয়? যেহেতু আপনি বলেছেন মিডিয়ামের কথায় আপনি একটু না, দিলেন, না, আমি মানে সাধারণত প্রবলেম হয় থাকে বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে, কারণ ডিগ্রিতে যাওয়ার পর ফুললি ইংলিশ থাকে, সেই জায়গায় অনেক মানে অনেক প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে স্যার কি বলেন স্যার, কোন মিডিয়ামটা মানে চুজ করা? আমি তো একটু আগেই ওটা বলেছি যে আমার কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ খারাপ হয়, কোনটা নিয়ে আমি এগোতে পারবো, এটা বুঝতে হবে। প্রত্যেকটা স্ট্রিম নিয়ে, প্রত্যেকটা মিডিয়াম নিয়ে এগোতে পারবে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। ডেডিকেশন ইজ হ্যাঁ, ম্যাটার করবে এখানে। হ্যাঁ, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে, তুমি যে কোনো স্ট্রিম, যে কোনো মিডিয়াম, যে কোনো সাবজেক্ট নিয়ে
এগোতে পারবে, অ্যাডভান্স হতে পারবে, সাকসেসফুল হতে পারবে, যে কোনো স্ট্রিম, যে কোনো সাবজেক্ট, যে কোনো মিডিয়াম। তো স্যার, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আপনার থেকে অনেক না জানা কথা এবং তথ্য জানতে পারলাম। তো আমাদের টক আনবেইলে আপনাকে আবারও জানাই স্বাগতম এবং ধন্যবাদ আপনার এই ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে অল্প কিছু সময় দেওয়ার জন্য। তো স্যার, আজকের এপিসোড এখানেই দ্য এন্ড। নমস্কার।